হ্যালো বন্ধুরা, কি হালচাল? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা শুরু করি অধ্যায় 4 শব্দ। এই সমস্ত নোট নেওয়া আছে ফ্যাটম্যান সেকেন্ড এডিশন থেকে। সুতরাং তোমরা যদি আপডেটেড কন্টেন্ট ফ্যাটম্যান সেকেন্ড এডিশনের এরকম বাংলা ইংরেজিতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করে সমস্ত নোট অবশ্যই কালেক্ট করতে পারো। চলো এখন আমরা শুরু করি। শব্দ শব্দ কি এবং এটা মেকানিক্যাল না নন মেকানিক্যাল? মেকানিক্যাল নন মেকানিক্যাল এই প্রশ্নটা গত 3 বছরে 8 বার এসছে। চলো দেখি। শব্দ হলো এক প্রকারের শক্তি, এমন এক কম্পন যা কোনো মাধ্যমে, যেমন বাতাস, জল বা কঠিন পদার্থের মধ্যে দিয়ে যান্ত্রিক তরঙ্গ হিসেবে অগ্রসর হয় এবং মানুষের কানে কি করে? তা শ্রাব্যের অনুভূতি সৃষ্টি করে। কি করে? মানুষের কানে শ্রাব্যের অনুভূতি সৃষ্টি করে। কোনো বস্তু কাঁপলে শব্দের সৃষ্টি হয়, যা একটি চাপ তরঙ্গের জন্ম দেয়। কি করে? চাপ তরঙ্গের জন্ম দেয়। এই চাপ তরঙ্গের পারিপার্শ্বিক মাধ্যমে, যেমন বাতাস, জল এবং কঠিন পদার্থের কণাগুলো কি করে? কম্পনশীল গতির সৃষ্টি করে। বস্তুটি যখন সামনে পেছনে কাঁপতে থাকে, তখন এই মাধ্যমের উচ্চ চাপ ঘনীভবন এবং নিম্নচাপ কি বলে? তনুভবন অঞ্চলে তৈরি হয়। তাহলে উচ্চ চাপের অঞ্চলকে কি বলা হয়? ঘনীভবন। এবং নিম্নচাপের অঞ্চলকে কি বলা হয়? তনুভবন অঞ্চল বলা হয়। এখন আমরা কি দেখলাম? প্রথম পয়েন্টে দেখো, যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ। শব্দকে কি দেখলাম? যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ। কোন কোন মাধ্যমের কথা বলেছে? বাতাস, জল আর কঠিন মাধ্যম অর্থাৎ কি? গ্যাসীয় মাধ্যম। জল অর্থাৎ কি বলতেছে? তরল মাধ্যম। এবং আরেকটা কঠিন মাধ্যম। এই আমাদের 3টে মাধ্যম। ওকে, চলো তারপরে এখানে কি আছে? ঘনীভবন আর ওকে কম্প্রেনশন। এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত, যে পর্যন্ত চলে গেল, এই পুরোটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। এই পুরোটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। ঘনত্ব বা চাপ এর ক্ষেত্রে। এবার সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম, বিভিন্ন মাধ্যমে যে শব্দগুলো হয় কি কি আছে? বাতাসের মাধ্যমে শব্দ বাতাসের অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে অগ্রসর হয়, যেখানে কম্পনগুলো কি হয়? তরঙ্গ বিস্তারের দিকের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে। কিভাবে থাকে? সমান্তরাল ভাবে থাকে। কিভাবে থাকে? সমান্তরাল ভাবে থাকে। জল জল ও শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে অগ্রসর হয়। জল কিভাবে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য হিসেবে। জলে কিভাবে? অনুদৈর্ঘ্য। তাহলে এখানে বাতাসে অনুদৈর্ঘ্য ভাবে, জলে অনুদৈর্ঘ্য ভাবে। আর কঠিনে কি হয়? কঠিন পদার্থে শব্দ অনুদৈর্ঘ্য এবং তির্যক উভয় তরঙ্গ হিসেবে অগ্রসর হতে পারে। কোন ধরনের? অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গ উভয়ভাবে অগ্রসর হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন, বাতাসে কিভাবে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য হিসেবে, লঙ্গিটিউডিনাল। জলে বা তরলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল। এবং কঠিনে কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্সিভ ওয়েভ, দুইভাবে চলাচল করতে পারে। শব্দের বেগ সব থেকে বেশি তোমার কঠিনে, তারপরে তরল, তারপরে গ্যাস। আর কিছু দেখতে হবে না এখানে। এবার বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ যদি আমরা দেখি, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং এখান থেকে কি পাচ্ছি? গ্যাসীয় পদার্থ। তরল পদার্থের মধ্যে আমার জলের ক্ষেত্রে কত? 1498। কঠিন পদার্থের সব থেকে বেশি তোমার অ্যালুমিনিয়াম, কত? 6440। নিকেলে কত? 6040। ইস্পাতে কত? 5960। আয়রনে কত? 5950। একটুখানি কম, 10 হেরফের রয়েছে এখানে। পিতলে কত? 4700। কাছে কত? 3980। জলে কত? জল, ও এখানে 2 ধরনের জল রয়েছে। একটা তোমার সি ওয়াটার, যেটা একটু ঘনত্ব বেশি। সি ওয়াটারে লবণ থাকার কারণে ঘনত্ব বেশি, তার জন্য 1531। এবং পরিশ্রুত ওয়াটার, মানে একদম ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে আমরা বলতে পারি, 1498। এরকম ইথানলে 1207, মিথানলে 1103। এর জন্য তো কোনো ট্রিক্স হয় না। হাইড্রোজেনে কত? গ্যাসের মধ্যে সব থেকে বেশি হাইড্রোজেনে 1284। হিলিয়ামে 965। বাতাস 300 কত? 46 অথবা 343ও পাবে কোথাও কোথাও। অক্সিজেনে 316 আর সালফার ডাই অক্সাইড 213। এবার দেখি আমরা, যেহেতু শব্দের বেগ দেখলাম, আলোর বেগ কত? 3 × 10⁸। 3 ইন্টু এখানে তোমার 4 লিখে ফেলেছে, এটা তোমার 8, 4, এটা 4, এটা 8। ইসে লিখলে এরকম হবে, তাই না?
বাংলা লেখাও বলে যাচ্ছে নাকি? ওকে, এই 8। চলো তাহলে আলোর বেগ কত? কি বলছে? আলোর বেগ শব্দের বেগের এত মিটারের চেয়ে অনেক বেশি। এটা তো অবভিয়াসলি। শব্দ তরঙ্গ কি? শব্দ তরঙ্গের সমাবর্তন সম্ভব নয়। সমাবর্তন সম্ভব নয় কি বলছে? কিন্তু আলোক তরঙ্গের ক্ষেত্রে এটি সম্ভব। সমাবর্তন কি জিনিস দেখি এখানে কি বলছে। শব্দ তরঙ্গ হলো এমন এক ধরনের আলোড়ন বা কম্পনের ফলে কোনো মাধ্যমের, যেমন বাতাস, জল এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে অগ্রসর হয়। প্রথম প্রশ্নের মধ্যে দিয়ে কি হচ্ছে? শব্দ তরঙ্গের সমাবর্তন সম্ভব নয়, ক্যান নট বি পোলারাইজড। কি বলছে? শব্দ তরঙ্গের সমাবর্তন সম্ভব নয়, অর্থাৎ পোলারাইজ সম্ভব নয়, কিন্তু আলোক তরঙ্গের ক্ষেত্রে এটি সম্ভব। পোলারাইজ, সমাবর্তন, পোলারাইজ। আলোর বিচ্যুতির কথা বলছে নাকি দেখি। দুটো আমার এখানে 3টে কনসেপ্ট দরকার। একটা অনুদৈর্ঘ্য চিত্র দরকার, আর অনুপ্রস্থের চিত্র তোমাদেরকে দেখাতে হবে। আর 3 নম্বরে এই একটা থাকলো সমাবর্তন। এই 3টে সংজ্ঞা আমি তোমাদের চিত্র ভিজুয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পরে একটা ভিডিওর মাধ্যমে। তরঙ্গের প্রকারভেদ: যান্ত্রিক তরঙ্গ আর অযান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ মেকানিক্যাল ওয়েভস আর নন মেকানিক্যাল ওয়েভস। এই যান্ত্রিক তরঙ্গের অযান্ত্রিক তরঙ্গের মধ্যে বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় যান্ত্রিক তরঙ্গের, আর অযান্ত্রিক তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। উদাহরণ কোনটা? শব্দ। আর অযান্ত্রিক তরঙ্গ তা হলো কি? আলো। আলোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এরা কি শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ। যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদে: টাইপ অফ মেকানিক্যাল ওয়েভস, তির্যক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ, এখানে টাইপস অফ ওয়েভস, তারপরে এখানে আছে টাইপস অফ মেকানিক্যাল ওয়েভস। তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? হলো সেই তরঙ্গ যা কোনো বিস্তারের দিকের সঙ্গে লম্বালম্বি ভাবে অগ্রসর হয়। কি হচ্ছে? লম্বালম্বি ভাবে কি হচ্ছে? অগ্রসর হচ্ছে। ওকে। এর ফলে এর অর্থ হলো তরঙ্গটি তার বিস্তারের দিকের সাথে সমকোণে তৈরি করে। কত কোণ তৈরি করে? সমকোণ তৈরি করে। এখানে কত ডিগ্রি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। যেমন উদাহরণ কি? আলো। তির্যক তরঙ্গের মধ্যে কি আছে? আলো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য এরা সমান্তরাল ভাবে চলাচল করে। অনুদৈর্ঘ্য কি করে? সমান্তরাল ভাবে চলাচল করে। শব্দ তরঙ্গ, চাপ তরঙ্গ। শব্দ তরঙ্গ, চাপ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো সেই তরঙ্গ যেখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গ বিস্তারের দিকে সঙ্গে সমান্তরালের কাপে। উদাহরণ কোনটা? শব্দ তরঙ্গ এবং চাপ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ঘনীভবন হলো এমন একটি অঞ্চল যেখানে কণাগুলো একে অপরের সব থেকে কাছাকাছি থাকে। অন্যদিকে অনুদৈর্ঘ্য অঞ্চল তনুভবন হলো কি বলছে? অনুদৈর্ঘ্য। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে তনুভবন। তনুভবন হলো সেই অঞ্চল যেখানে কি বলছে? কণাগুলো দূরে দূরে থাকে। এই যে অংশগুলো একদম কাছাকাছি আছে, কাছাকাছি আছে, এই কারণে একে বলা হয় ঘনীভূত অঞ্চল, বা আরেকটা কি টার্ম বললো? ঘনীভবন, তাই তো? তরঙ্গের ঘনীভবন। আর তনুভবন কোন জায়গাটা? যেখানে যে পাতলা, এই তরঙ্গ দৈর্ঘ্য পাতলা, সেখানে কি বলা হয়? তনুভবন। কম ঘনত্ব, লেস ডেন্সিটি, এই কারণে একে কি বলা হয়? তনুভবন। ওকে। অনুদৈর্ঘ্য তরঙ্গ ঘনীভবন হলো এমন একটি অঞ্চল যেখানে কণাগুলো একে অপরের সবচেয়ে কাছাকাছি থাকে। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে তনুভবন হলো এমন একটি অঞ্চল যেখানে কণাগুলো কি থাকে? ছড়িয়ে থাকে। ঠিক একই কথা বলেছে এখানে। এটা অনুদৈর্ঘ্য, যেখানে কি হচ্ছে? অনুদৈর্ঘ্যের ঘনীভবন অঞ্চল, যেখানে কি বলছে? কণাগুলো কাছাকাছি রয়েছে। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের কম ঘনত্বের বা তনুভবন অঞ্চল, যেখানে কণাগুলো কি রয়েছে? দূরে দূরে রয়েছে। শক্তির স্থানান্তর কি হচ্ছে? একদিকে হচ্ছে। কোন দিকে হয়? সামনের দিকে হয়। এক্ষেত্রে শক্তির স্থানান্তর কোন দিকে হয়? একদিকে হয়, সামনের দিকে, পিছনের দিকে হয় না। আর এটাকে কি বলেছিলাম? এই যে পুরো লেখাটুকু, এটা তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে এইটুক তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এইটুক, একটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ওকে। ওকে, এটা অনুদৈর্ঘ্য। আর কম্পনের কণা তির্যক তরঙ্গ, এটা তোমার তির্যক তরঙ্গ। এটাকে তির্যক তরঙ্গ। আর এটা তোমার কি হচ্ছে? 90 ডিগ্রি কোণে থাকে। আর 90 ডিগ্রি কোণে, অর্থাৎ এইভাবে থাকে, লম্বালম্বি ভাবে থাকে, লম্বালম্বি। আর এটা তোমার কি থাকে? সমান্তরাল ভাবে থাকে, সমান্তরাল ভাবে চলে। এবার দেখি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ। শব্দ তরঙ্গ বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে কি? কম্পাঙ্ক। যার মধ্যে কি রয়েছে? কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে একটি শব্দ তরঙ্গ যতবার পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, যা শব্দের তীক্ষ্ণতা নির্ধারণ করে। যা কি করে? শব্দের তীক্ষ্ণতা নির্ধারণ করে। মেয়েদের গলার সুর উচ্চ তীক্ষ্ণতা এবং উচ্চ তীক্ষ্ণতা সম্পূর্ণ হয়। উচ্চ তীক্ষ্ণতা এবং উচ্চ তীক্ষ্ণতা সম্পূর্ণ, একই ভাষা দুইবার কেমন ব্যবহার করেছে? ও
হাই পিচ ভয়েস এবং হাই শ্রিলনেস, উচ্চ তীক্ষ্ণতা এবং উচ্চ তীক্ষ্ণতা সম্পূর্ণ, মানে তোমার এই দুটোর মানেই প্রায় ওইখানে উচ্চ তীক্ষ্ণতা সম্পূর্ণ হয়ে থাকে। তাদের স্বরতন্ত্রী বা ভোকাল কাট দ্রুত কাঁপে। তাদের স্বরতন্ত্রী বা ভোকাল কাট কিসের জন্য দ্রুত কাঁপে? এই কারণে তাদের কি হচ্ছে, স্বর কি হয়, তীক্ষ্ণ হয়। এবার পুরুষের স্বরগুলো এটা কেমন হয়, দ্রুত কাঁপে, মেয়েদের তুলনায় কম কাঁপে, এই কারণে সেটা একটু কম তীক্ষ্ণ হয়। এবার কম্পনের এসআই একক কি, সেকেন্ড ইনভার্স অথবা হার্টস, সেকেন্ড ইনভার্স অন অথবা হার্টস। সময় সাপেক্ষে তোমার কম্পনটা কি করে মাপে, সময় সাপেক্ষে মাপে। তো দেখি এবার ফ্রিকোয়েন্সি কত, 1/টাইম, টাইমকে আমি কি দিয়ে প্রকাশ করি, সেকেন্ড, তাহলে এই কারণে সেকেন্ড ইনভার্স 1 দিয়ে প্রকাশ করেছে। ক্লিয়ার করতে পারলাম এখানে। পরেরটা যাই, একটি উচ্চ তীক্ষ্ণতার শব্দের কম্পন দ্রুততর হয় এবং কম্পনের কম্পাঙ্ক বেশি হয়। একটি নিম্ন তীক্ষ্ণতার শব্দের কম্পন ধীরগতি হয় এবং তরঙ্গের কম্পাঙ্ক কি হয়, কম হয়। এখানে দেখো কম্পনশীল হয় কম সময় নেওয়া তরঙ্গ। এবার নিম্ন তীক্ষ্ণতা শব্দের জন্য তরঙ্গের আকৃতি কি হচ্ছে, এটা একদম ফাঁকা ফাঁকা হচ্ছে, আর এইগুলো কি হচ্ছে, এই কারণে তাহারি কাছাকাছি হচ্ছে। এবার প্রশ্ন হলো এইটা বেশি দূরে যাবে না এইটা বেশি দূরে যাবে? এই প্রশ্নটা আমাকে বেশ গুলিয়েছিল প্রথম। যেটা এই যে পাতলা করে দূরে 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 যাচ্ছে, এইটা অনেক দূর পর্যন্ত যাবে। এইটা একটু কম দূরে যাবে, অর্থাৎ মেয়েদের স্বর তীক্ষ্ণ হলেও এটা কম দূরে যায়, ছেলেদের স্বর তীক্ষ্ণ না হলেও কম তীক্ষ্ণ হলেও এটা বেশি দূরে যায়। ওকে, চলো তারপরটা যাই। বিস্তার হলো কম্পমান কণাগুলো তাদের মধ্যবর্তী সাম্যাবস্থায় থেকে সর্বোচ্চ স্মরণ। এটি একটি শব্দ তরঙ্গের প্রাবল্য তীব্রতা কে নির্দেশ করে? বৃহত্তর বিস্তার, উচ্চতর শব্দ। এসআই একক কি, মিটার। বিস্তারের এসআই একক কি, মিটার। ডেসিবেল শব্দের তীব্রতা মাপার একক, ডেসিবেল কি, শব্দের তীব্রতা মাপার একক। এবার দেখো মানুষের কান সাধারণত 0 থেকে 130 ডেসিবেল পর্যন্ত শব্দ তীব্রতা উপলব্ধি করতে পারে। এর উপরে শব্দকে কোলাহল বা নয়েজ হিসেবে বিবেচনা করা হয়। কখনো 130 দেখবে, 133 দেখবে, 130 যখন দেওয়া আছে 130 মুখস্থ করবে। শব্দের তরঙ্গের বিস্তার সেই বলের উপর নির্ভর করে যা দ্বারা কোনো বস্তুকে কম্পিত করা হয়। আমরা যদি একটি টেবিলে হালকাভাবে আঘাত করি তবে আমরা একটি মৃদু শব্দ শুনতে পাই। এক মিনিট, ওকে, আমরা একটি মৃদু শব্দ শুনতে পাই কারণ আমরা কম শক্তির একটি শব্দ তরঙ্গ তৈরি করেছি। বিপরীতভাবে একটি মানে consecutively a loud sound has a large amplitude, অর্থাৎ বিপরীতভাবে যদি একটা জোরালো শব্দ মানে উচ্চ শব্দ তৈরি করতে হয় তাহলে কি করতে হয়, লার্জ অ্যামপ্লিটিউড ব্যবহার করতে হয়। অর্থাৎ বেশি, আমি যদি জোরে থাপ্পড় মারি, এই দেখো আমি দুটো থাপ্পড় মারছি টেবিলে, ওকে, এই একটা দুটোর মধ্যে পার্থক্য এই একই কথা বলেছে, আর কিচ্ছু এখান থেকে আর কিচ্ছু দেখার দরকার নেই। তরঙ্গের আলোড়ন, বিস্তার, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য। জোরালো শব্দের জন্য জোরালো শব্দ যদি হয় সেটা কি হবে, তীক্ষ্ণ হবে, আর যদি হালকা হয় তাহলে সেটা কি হবে, মৃদু শব্দের জন্য এসে যাবে। চলো, আর মৃদু শব্দটা কি হয়, একটু দূরে যায়। এবার বলো উচ্চ শব্দ, তো সেই তুলনায় এটা বেশি দূরে গেল, কিন্তু এর যেহেতু কম্পন গুলো খুব কাছাকাছি, তাহলে এইটা সেই তুলনায় কি যাবে, বেশি যাবে। যার কম্পন দৈর্ঘ্যটা লম্বা বেশি সে বেশি দূরে যাবে, যার কম্পন দৈর্ঘ্যটা লম্বা কম সে কম দূরে যাবে। গুণ বা জাতি, টিম্বার, গুণ বা জাতি হলো শব্দের এমন একটি বৈশিষ্ট্য যা একে একই তীক্ষ্ণতা এবং প্রাবল্যযুক্ত অন্যান্য শব্দ থেকে আলাদা করে। তীক্ষ্ণতা বা প্রাবল্যযুক্ত অন্যান্য শব্দ থেকে কি করে, আলাদা করে। যেমন স্বর শুধুমাত্র একটি একক কম্পনের কারণে
নয়, বরং একাধিক কম্পনের মূল সুর ও উপসুর মিশ্রণের ফলে তৈরি হয়। মূল সুর এবং উপসুর মিশ্রণের ফলে তৈরি হয়। এবার অডিয়েবল রেঞ্জ কি আছে? মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। শ্রবণযোগ্য পাল্লা হলো শব্দের কম্পাঙ্ক, সেই পরিমাণ যা মানুষ শুনতে পায়, যেমন 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। তাহলে 20,000 নিচে যে হার্টজটা সেটাকে কি বলা হয়? ইনফ্রাসনিক। আর 20,000 হার্টজের উপরে যেটাকে বলা হয় সেটাকে কি বলা হয়? আল্ট্রাসনিক। কোথাও লেখা থাকবে 20 কে মানে কত? 1000 সাবস্ক্রাইবার। আমি যখন বলি যে সাবস্ক্রাইব করো, আমাদের ফ্যামিলিতে ক হাজার হয়েছি আমরা? 8,000 মেম্বার, তাই তো? যখন বলি সাবস্ক্রাইব করো সেখানে দেখবে 8K লেখা আছে। ওকে, 10K হলে 10K। সেখানে কোথাও কোথাও লিখবে যে 20K হার্টজ, HZ। এইখানে না, এখানে 20K হার্টজ এরকম লেখা রয়েছে। তাহলে 20,000 থেকে 20K হার্টজ। তারপরটা যাচ্ছি, অতি। অতি সনক শব্দের প্রয়োগ। একটি বাদুর কি বলছে? অ্যাপ্টিটিউড অফ দ্য আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড এর অতি সনক। আল্ট্রাসনিক সাউন্ডকে কি বলছে? অতি সনক। আল্ট্রাসনিক মানে 20,000 শব্দের হার্টজের উপরে কি ব্যবহার করছে? একটা বাদুর এবং ডলফিন দ্বারা যে উৎপন্ন শব্দ হয় সেগুলো 20,000-এর উপরে হচ্ছে। লিঙ্গ নির্ধারণে আল্ট্রাসনিক সাউন্ড নির্ধারণ করতে কেন ব্যবহার করা হয়? দেখো, একটা তোমার যে ওয়েভগুলো আমার কি হয়? অত্যন্ত ঘন। যে ওয়েভগুলো কি অত্যন্ত ঘন, সেগুলো থেকে আমার স্পষ্ট ছবি তৈরি হয়। এই কারণে আল্ট্রাসনিক ব্যবহার করা হয়। এবার যদি আমি এই শব্দগুলো ইন্টারসনিক ব্যবহার করি, সেটা তো এরকম হবে, তাহলে চিত্রটা সঠিকভাবে প্রকাশ পাবে না। কিন্তু আমি যদি এরকম বিশাল পরিমাণে কিনি তরঙ্গ দৈর্ঘ্য নিই এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফটা আমি তৈরি করি, যেখানে যেখানে বাধা পাচ্ছে সেই গ্রাফগুলো আমার কি হচ্ছে? সুস্পষ্ট তৈরি হচ্ছে। এবার যদি এরকম যাচ্ছে, এবার তার গ্রাফটা আমার কেমন তৈরি হবে? হ্যাঁ, বাধা পেলো, সে তো এরকম ভাবে বাধা পাবে, সব প্রত্যেকটা পয়েন্টে গিয়ে বাধা পাবে। তাহলে সেখানে আমার কি হবে না? তৈরি হবে না, সঠিক চিত্র তৈরি হবে না। লিঙ্গ নির্ধারণে এটা কি আল্ট্রাসনিক নিষিদ্ধ, কিন্তু লিঙ্গ নির্ধারণ, জন্ম নিয়ন্ত্রণ বা তোমার আল্ট্রাসনিক গ্রাফিক যতগুলো রয়েছে সেখানে তোমার আল্ট্রাসনিক কি করা হয়? ব্যবহার করা হয়। এবার এটা তো নিষিদ্ধ, কিন্তু কেউ যদি করে, সেই কথা বলছি, সেখানে কি আল্ট্রাসনিক ব্যবহার করা হয়। একটি ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়। বিশেষ করে এইটাই তোমার কাজে লাগে, আর এটা তোমার নিষিদ্ধ করা হয়েছে। একটি ডলফিন পাথর শনাক্ত করতে এবং ডলফিনের পাথর ভাঙতে কি হয়? ব্যবহার করা হয়। এটি আমাদের অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা শনাক্ত করতে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ অঙ্গ শনাক্ত করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের পেটের মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যেমন ধরো কিডনিতে পাথর হয়েছে কারো, তাহলে এটার মাধ্যমে সে নিশ্চিত করবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, কিডনি ঠিকঠাক আছে কিনা, অথবা কোন কোন সমস্যা হয়েছে। ম্যাক সংখ্যা কি? বস্তুর বেগ ডিভাইড বাই ওই মাধ্যমে শব্দের বেগ। বস্তুর বেগ ডিভাইড বাই ওই মাধ্যমে শব্দের বেগ অনুপাত, সেটা হলো আমাকে ম্যাক সংখ্যা। এখানে সেই একই জিনিস বলে দিয়েছে, অনুপাত বলেছে। অর্থাৎ ম্যাক সংখ্যা হলো কোনো বস্তুর বেগ এবং চারপাশের মাধ্যমে শব্দের বেগের অনুপাত, অর্থাৎ ওই মাধ্যমের মধ্যে। সাবসনিক, একের থেকে কি হয়? কম। ম্যাক সংখ্যার উপর ভিত্তি করে, এই যে ম্যাক সংখ্যা রয়েছে অনুপাতের উপর ভিত্তি করে এখানে বেশ কিছু রয়েছে, যেমন সাবসনিক 1 থেকে কম, সুপার সাবসনিক 1 থেকে 5 পর্যন্ত, হাইপার সাবসনিক 5-এর থেকে বেশি, এবং ট্রান্সনিক এটা কি 1-এর সমান। এবার বুদ্ধিমানদের জন্য একটা প্রশ্ন রয়েছে, যদি তুমি সত্যি এত মেধাবী হও তবে এই সাধারণ সমাধান করো। তুমি কি ভারত এবং রাশিয়ার তৈরি একটি হাইপারসোনিক মিসাইলের নাম বলতে পারো? দেখি, চলো কমেন্ট করো। আমার তো মনে নেই, তোমার যদি মনে থাকে তাহলে কমেন্ট করো। চলো তারপরে শব্দের প্রতিফলনকে কোনো পৃষ্ঠের আঘাত করার পর ওই মাধ্যমে শব্দের তরঙ্গের ফিরে আসার হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। অর্থাৎ এই যে সামনে তুমি কথা বলছো, সেখান থেকে কি হচ্ছে? এইখান থেকে কথা বলছো, এখানে বাধা পেলো, ওই পাশে যেতে পারলো না, কি হলো? শব্দটা আবার ফিরে এলো। খুব ভালো কথা। তাহলে এই শব্দটা কখনো আমরা শুনতে পারি, কখনো আমরা শুনতে পারি না, যে ফিরে আসার পরে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি? ইকো বলি, তাই তো? এই ধরনের কঠিন বা তরলে হতে পারে। আলোর মতো শব্দ প্রতিফলনের একই সূত্র মেনে চলে। আলোর মতো শব্দের প্রতিফলনের সূত্র একই মেনে চলে। এবার আলোর প্রতিফলনের সূত্রগুলো আমরা যখন বুঝবো তখনই আমরা এটা বুঝে নেব, তো আমাদের আলাদা করে পড়তে হবে না এখন। এর ফলে প্রতিধ্বনি, অনুসরণ এবং অপবর্তনের মতো ঘটনাগুলো সৃষ্টি হয়।
প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি হলো শব্দের প্রতিফলিত পুনরাবৃত্তি বা ঘটে যাওয়া শব্দ তরঙ্গের কোনো পৃষ্ঠ থেকে ধাক্কা খেয়ে শ্রোতার কাছে ফিরে আসে, যার ফলে মূল শব্দটি মিলান হয়ে যাওয়ার পর সেটি আবার শোনা যায়। অর্থাৎ এই যে যে মহিলাটা জোরে জোরে চিল্লাচ্ছে, হুম হুম বলছে, কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলছে, দূরের পাহাড়ে লেগে আবার কি হচ্ছে, তার কানে ফিরে যাচ্ছে। এটা হলো তোমার প্রতিফলিত শব্দ। এখন প্রশ্ন হলো যে এই প্রতিফলিত শব্দ কখন আমি শুনতে পাবো? যখন 17.2 মিনিমাম দূরত্ব হবে। সাধারণ তাপমাত্রা 17.2 মিনিমাম দূরত্ব হবে, তখন আমি শুনতে পারবো। কারণ তোমার মোটামুটি 17, 17, 34, 34.4 আমার কি লাগে, লেন্থ লাগে, এবং 34.4 তোমার আমার কত, 344, এটা তোমার 1 সেকেন্ডে যদি যায়, আর আমি 1/10 সেকেন্ডের সময় মোটামুটি, হ্যাঁ, অর্থাৎ 1 সেকেন্ডের 1 ভাগের মধ্যে যতগুলো শব্দ আসবে তার মধ্যে আমি নির্দিষ্ট শব্দগুলো আমি শুনতে পাবো। কিন্তু সেই শব্দটাই যদি তার মধ্যে আবার চলে আসে, অর্থাৎ ভালো করে একটু খেয়াল করি, 1/10 সেকেন্ড মানে 10 সেকেন্ড, 1 সেকেন্ডের 10 ভাগের সমানের মধ্যে যদি ইকোটা আমার কানের মধ্যে ফিরে আসে, তাহলে আমি সেই শব্দটার মধ্যে পার্থক্য খুঁজে পাবো না। যদি তারপরে আসে, অর্থাৎ এই পর্যন্ত আমার কানের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে শব্দটা বিদ্যমান, তারপরে আসলে সেই ইকোটাকে আমি শুনতে পাবো। এবার অনুরণন কি? মূল শব্দের উৎস বন্ধ হয়ে যাওয়ার পরেও আবদ্ধ স্থানে শব্দের অব্যাহত উপস্থিতির অনুরণন বলা হয়। অর্থাৎ স্পিকার যখন কথা বলছে তখন এইখানেও যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এবং পিছনে ধাক্কা লেগে আবার ইনার কানে আসছে, আর পিছনে ধাক্কা লেগে এখানেও যাচ্ছে, এইখান থেকে আবার এদের কানে যাচ্ছে। অর্থাৎ একই কথা 2 বা 3 বার করে বাজতে রয়েছে, সেটাকে কি বলা হয়? অনুরণন। এটি দেয়াল, ছাদ এবং আসবাবপত্রের মতো পৃষ্ঠগুলো থেকে শব্দ তরঙ্গের বারবার প্রতিফলনের কারণে ঘটে, যার ফলে শব্দটি শোষিত হয়ে ধীরে ধীরে মেলানো হওয়ার আগে কিছু সময় বয়ে যায়। অর্থাৎ দেখা গেল সেই শব্দ 1 সেকেন্ড, পুরোপুরি 1 সেকেন্ড সময় ধরে চলতে রয়েছে, অর্থাৎ আমি সেই শব্দটা 2 বা 3 বার বা 4 বার 5 বার শুনতে পাচ্ছি। অববর্তন কোনো বাধা অতিক্রম করে সময় বা ছোট খোলা জায়গার মধ্যে দিয়ে যাওয়ার সময় শব্দ তরঙ্গ বেঁকে যাওয়ার কে অপবর্তন বলা হয়। শব্দ তরঙ্গ কি হচ্ছে, বেঁকে যাওয়াকে কি বলা হয়? অপবর্তন বলা হয়। এর ফলে শব্দের উৎস সৃষ্টির আড়ালে থাকলেও আমরা শব্দ শুনতে পাই, সরি, দৃষ্টির আড়ালে থাকলেও আমরা কি করতে পারি? শব্দ শুনতে পাই। এই যে এখানে বসে এই ব্যক্তি সে শব্দ করছে, অথবা এখানে বসে শব্দ করছে, এখানে থেকে ডোর হয়ে এখান থেকে এইভাবে এর কানে যাচ্ছে, এখান থেকে এর কথা এর কানে যাচ্ছে। এবার সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা কি ব্যবহার হয়? এটি একটি প্রযুক্তি যা জলের নিচে থাকা বস্তু শনাক্ত করতে এবং তাদের অবস্থান নির্ণয় করতে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এই নেভিগেশনে যোগাযোগ এবং মানচিত্র তৈরি সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই যে দেখো, এখানে ধরো দুটো পয়েন্ট আছে, এখান থেকে শব্দ করলো, এখান থেকে বাধা পেয়ে এখানে চলে গেল, সেখান থেকে কতটা দূরত্বে আছে, কোন ধরনের পদার্থ রয়েছে, অর্থাৎ কতটা দ্রুত এলো, এবং কেমন ধরনের কম্পাঙ্কের কি কি পরিবর্তন হলো, এই সমস্ত কিছু বিবেচনা করে তারপরে শনাক্ত করে যে এর নিচে কি আছে অথবা কতটা দূরত্বে আছে। সোনার বা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এই কাজে ব্যবহার করা হয়। এটি শব্দ তরঙ্গ নির্ণয় করতে কি বলছে, শব্দ তরঙ্গ নির্গত করে এবং ফিরে আসার প্রতিদ্বন্দ্বী কি করে সে বিশ্লেষণ করে, ফিরে আসার প্রতিদ্বন্দ্বী কি করে বিশ্লেষণ করে। শুষ্ক বাতাসের তুলনায় আর্দ্র বাতাসের শব্দের বেগ কি হয়? বেশি হয়। শুষ্ক বাতাসের তুলনায় আর্দ্র বাতাসের শব্দের বেগ বেশি। কেন? শুষ্ক বাতাসের কণাগুলো কি ফাঁকা 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 থাকে, আর আর্দ্র বাতাসের কণাগুলো কি থাকে? ঘন 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 থাকে। কি বললাম? ঘন ঘন থাকে। এই কারণে তোমার এটা হচ্ছে, এখানে তোমার চিত্রদের একটা দরকার ছিল। শব্দ শূন্য স্থানের মধ্যে দিয়ে যেতে পারে না, কারণ এর বিস্তারের জন্য বায়ু, জল এবং কঠিন পদার্থের মধ্যে দিয়ে কি বলছে, এর মতো মাধ্যমের প্রয়োজন। কি বলছে? বায়ুর মাধ্যমের প্রয়োজন, তারপরে অর্থাৎ গ্যাস, তরল আর কঠিনের প্রয়োজন। ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়া হলো তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের সেই পরিবর্তন যা তরঙ্গের উৎসের সাপেক্ষে চলমান কোনো পর্যবেক্ষণ দ্বারা অনুভূত হয়। F0 ইকুয়াল টু কি বলেছে? ভি প্লাস V0 ডিভাইড বাই ভি প্লাস VS FS। এর জন্য তোমার প্রত্যেকটা জিনিসের মান দেয়া আছে। V0 ইকুয়াল টু কত? পর্যবেক্ষকের দ্বারা দ্রুত শব্দের কম্পাঙ্ক,
ভি ইকুয়াল টু শব্দ তরঙ্গের বেগ, ভিজির ইকুয়াল টু পর্যবেক্ষণের বেগ, আর ভিএস ইকুয়াল টু উৎসের বেগ, আর ভিএস আর এফএস ইকুয়াল টু শব্দ তরঙ্গের প্রকৃতি কম্পাঙ্ক। এবারে এই সূত্রটা যদি ইসে চলে আসে, অঙ্ক চলে আসে, তাহলে তো আমাদেরকে বেশি করে দেখতে হবে। যদি অঙ্ক না আসে তাহলে আমাদের বেশি করে দেখার কোনো প্রয়োজন নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা লাইক এটা যেন করতে ভুল না হয়, কমেন্ট করতে যেন ভুল না হয়। হ্যাঁ, আমি দ্রুত পড়ালাম টপিকটা, কারণ এই টপিকের মধ্যে সেইভাবে এখন কিছু নেই। আমরা যখন এমসিকিউ করব, শুধু এমসিকিউ না পিওকিউ করব, তখন যদি মনে হয় যে হ্যাঁ কোথাও অসুবিধা রয়েছে, সেই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। যত কমের মধ্যে আমরা পারি টপিকগুলো শেষ করব। সবাইকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্ট করবে। আর হাইপ এর একটা অপশন রয়েছে, চাইলে হাইপ দিতে পারো, দিও। গরিব মানুষ, একটুখানি হাইপ দিলে আমার ভিডিওটা আরেকজনের কাছে রেকমেন্ড হবে।